প্রিয় সুধীজন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও শুরু করার পূর্বেই আমি আপনাদের কাছ থেকে আপনাদের মহামূল্যবান সময় থেকে মাত্র 5টা মিনিট ধার চেয়ে নিচ্ছি। 5 মিনিট ভিডিও দেখার পর আপনার যদি মনে হয় যে আপনি এই ভিডিও থেকে কিছুই শিখতে পারেননি, তাহলে নিচে কমেন্ট অপশনে গিয়ে আপনারা ফ্রিতে যাচ্ছাতা বলে যেতে পারেন, আর ফ্রিতে একটা ডিসলাইকও দিয়ে যায়। আর যদি মনে করেন যে এই ভিডিও থেকে আপনি কিছুটা হলেও শিখতে পারলেন, তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমি ইংরেজি শেখার সর্বাধুনিক কৌশল, সর্বাধুনিক পদ্ধতি NSELS মেথড নিয়ে আলোচনা করব। NSELS মেথড কি আপনারা যদি এখনো পর্যন্ত না জানেন, তাহলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটা পুশ করে এখনই চলে যান। NSELS মেথড সম্পর্কে ধারণা নিয়ে আসে এই ভিডিওটা দেখা শুরু করেন। NSELS মেথড আসলে কিভাবে ইংরেজি শেখায়? একটা ছোট শিশু তার মাতৃভাষা যেভাবে ছোট থেকে শিখতে শুরু করে, ঠিক একইভাবে একই পদ্ধতি অনুসরণ করে NSELS মেথড খুব সহজে একজন মানুষকে ন্যাচারাল ওয়েতে ইংরেজি শিখতে সাহায্য করে। আমরা এখন ক্লাসটা শুরু করি। প্রথমেই যে বিষয়টা, একটা ছোট বাচ্চা প্রথমেই যা করে, একটা ছোট বাচ্চা তার আশেপাশের কিছু শব্দ শেখা শুরু করে। যেমন সে প্রথমে বলে মা, বাবা, ভাই, বোন, ভাত, পানি, এই সমস্ত ছোট ছোট শব্দগুলো সে শেখা শুরু করে। NSELS মেথডের প্রথম কাজটাই হচ্ছে ফ্রেজ গঠন। ফ্রেজ জিনিসটা কি? আপনি একটা জিনিস দেখলেন, মনে করেন এইখানে একটা পানির গ্লাস দেখলেন, আপনি দেখে বলতে পারেন এটা গ্লাস, কিন্তু এই গ্লাসটা দেখতে কীরকম, এটার শেপ কীরকম, এটা কোন অবস্থায় আছে, এই গ্লাস সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়াই হচ্ছে ফ্রেজের কাজ। ফ্রেজটা সাধারণত NSELS মেথডে ফ্রেজটাকে সাধারণত 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নাউন ফ্রেজ, একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি ধারাবাহিকভাবে 4টা ফ্রেজ সম্পর্কে আলোচনা করব, আর কোন ফ্রেজের কাজ কি তাও আলোচনা করব। আজকে ছোটভাবে ইংরেজি শেখার জন্য নাউন ফ্রেজের গুরুত্বটা নিয়ে আলোচনা করব, এবং কিভাবে একটা নাউন ফ্রেজ গঠন করা যায়, এবং সেই নাউন ফ্রেজটাকে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি আপনার সেন্টেন্সের মধ্যে ইউজ করতে পারবেন, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। ইংরেজি ভাষার আসল সৌন্দর্য হচ্ছে বড় সেন্টেন্স বলা। আপনি যদি ছোট ছোট সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকেন, তাহলে আপনার ইংরেজি ভাষার আসল সৌন্দর্যটা মুখে ফুটে উঠবে না। তো আপনি যদি বড় সেন্টেন্স তৈরি করতে যান, তাহলে আপনাকে ফ্রেজ শিখতে হবে, আর ফ্রেজই একটা শব্দকে বড় করতে পারে। নাউন জিনিসটাই হচ্ছে কোনো কিছুর নাম। আপনি যত জিনিস জানেন, যত জিনিস দেখতে পাচ্ছেন, সব কিছুরই একটা নাম আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গাল, সেই গালটা সম্পর্কে আমরা একটি বলবো, কিভাবে আমরা ফ্রেজ গঠন করতে পারি। এই গার্ল সম্পর্কে আপনি কি কি বলতে পারেন? আপনার সুবিধার জন্য এখানে এই গার্লের কিছু বৈশিষ্ট্য দিয়ে দেওয়া হলো। সে একটি গার্ল, সে বিউটিফুল, এবং সে ইন্ডিয়ান। হয়তো আপনি বলছেন শি ইজ এ গার্ল, শি ইজ বিউটিফুল, শি ইজ অ্যান ইন্ডিয়ান গার্ল। আর আসলে যদি আপনি এই গার্ল সম্বন্ধে এই 3টা বাক্য গঠন করে থাকেন, তাহলে বিশ্বাস করেন আপনি এখনও পর্যন্ত ইংরেজিতে অনেক পিছিয়ে আছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি এইভাবে কথা বললে কলেজ, ইউনিভার্সিটি, রাইটিং হোক কিংবা IELTS-এ আপনি ভালো একটা স্কোর করতে পারবেন না। আর এর প্রধান কারণটা হচ্ছে, এক বাক্যে যা বলে শেষ করা যায়, আপনি বাচ্চাদের মতো 3বারে 3 বাক্যে তা বলেছেন। এখন দেখে নেই NSELS মেথড অনুযায়ী এই বাক্যগুলোকে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করা যায়। প্রথমে ছোট ছোট বাক্যের অংশ গঠন করে পরবর্তীতে এগুলাকে সুন্দরভাবে সাজিয়ে কিভাবে বড় একটা ইংরেজি বাক্য গঠন করা যায়, তার একটা সুন্দর ফর্মুলা আমি আপনাদেরকে উদাহরণসহ বুঝিয়ে দেব। তাই প্রতিটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খাতায় নোট করে রাখুন, আর ভিডিও শেষে এই ফর্মুলা অনুযায়ী আপনারা কিছু বড় বড় বাক্য গঠন করে কমেন্ট অপশনে গিয়ে আপনারা কমেন্ট করুন। এই গার্ল সম্পর্কে আপনি বলতে পারেন এ গার্ল। আপনি একটা আর্টিকেলস ইউজ করে বলতে পারেন এ গার্ল, একজন মেয়ে। আপনি আরও বড় করে বলতে পারেন এ বিউটিফুল গার্ল। আপনি আরও বড় করে বলতে পারেন এ বিউটিফুল ইন্ডিয়ান গার্ল। মনে করেন এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, আপনি এই গাড়ির নামটা হচ্ছে, এই গাড়িটা হচ্ছে নাউন। এখন আপনি এটাকেই ফ্রেজ তৈরি করবেন কিভাবে? আপনি বললেন কার, সাধারণত আপনি করলেন কার, একটু বড় করে বললেন এ কার, আর একটু বড় করে বললেন এ রানিং কার, একটি চলন্ত গাড়ি, আর একটু বড় করে বললেন এ বিউটিফুল রানিং কার। এটাই হচ্ছে, এই যে আপনি এই কারটার সম্পর্কে আরও বেশি আইডিয়া দিয়ে আপনি বললেন এ বিউটিফুল রানিং কার। এই এ বিউটিফুল রানিং কারটাই হচ্ছে আপনার নাউন ফ্রেজ। তারপর দেখেন, মনে করেন এই ব্যক্তিটা ব্রাদার, ভাই, তো আপনি এর সম্বন্ধে আরও বিস্তারিত ধারণা দিচ্ছেন। মনে করেন সে আপনার ভাই, কি বলবেন? মাই ব্রাদার। মনে করেন আপনার বড় ভাই, কি বলবেন? মাই ইল্ডার ব্রাদার। মনে করেন আপনার ভাইটা অনেক সৎ, তখন কিভাবে বলবেন? মাই অনেস্ট ইল্ডার ব্রাদার। এই যে ব্রাদারকে মাই অনেস্ট ইল্ডার ব্রাদার বললেন, এটাই হচ্ছে নাউন ফ্রেজ। এই যে একটা বার্ড, পাখি দেখতে পাচ্ছেন, এই পাখিটা সম্পর্কে আপনি আরও বিস্তারিত ধারণা নিয়ে বলেন, বার্ড
এ বার্ড, এ ফ্লাইং বার্ড, এ বিউটিফুল ফ্লাইং বার্ড। এই যে সমস্ত শুধুমাত্র বার্ডটাকে আপনি এ বিউটিফুল ফ্লাইং বার্ড বললেন, এটাই হচ্ছে আপনার নাউন ফ্রেজ। এখন আমি বুঝাই প্রিপজিশনাল ফ্রেজটা কি। প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে নাউনের পূর্বে একটা পজিশন যদি অ্যাড করেন, পজিশন হচ্ছে অন, অফ, আন্ডার, বিসাইডস, টু, ফর, ফ্রম, এইগুলো হচ্ছে প্রিপজিশন। আমি প্রিপজিশনের উপরে একটা পুরো ক্লাস নিব, আপনারা অবশ্যই দেখতে পারবেন। যেহেতু নেসলেস মেথডের সম্পূর্ণ কোর্সটাই আমি আপনাদেরকে করাবো, তো প্রত্যেকটা বিষয়কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যে নাউন ফ্রেজটা গঠন করলেন, এই নাউন ফ্রেজটার পূর্বেই যদি আপনি একটা প্রিপজিশন এড করে দেন, তাহলে সেটা হয়ে যাবে প্রিপজিশনাল ফ্রেজ। দেখতে পাচ্ছেন একটা রোড, আপনি বললেন রোড, দ্য রোড। এই দ্য রোডের পূর্বে আপনি একটা প্রিপজিশন ইউজ করেন, আপনি বলতে পারেন অন দ্য রোড। আরেকটা নাউন ফ্রেজ দেখেন, যেমন ফ্রেন্ডস, বন্ধু, আপনি বললেন মাই ফ্রেন্ডস, আমার বন্ধু। এই নাউন ফ্রেজের পূর্বে আপনি শুধুমাত্র একটা প্রিপজিশন এড করেন, উইথ মাই ফ্রেন্ডস। এই উইথ প্রিপজিশনটা দ্বারা বোঝায় উইথ অর্থ সাথে, আমার বন্ধুদের সাথে। দেখতে পাচ্ছেন এখানে একটা মাঠ, বলতে পারেন ফিল্ড, নাউন ফ্রেজটা একটু বড় করেন, দ্য ফিল্ড। তার পূর্বে একটা প্রিপজিশন যুক্ত করেন, অন দ্য ফিল্ড। দেখতে পাচ্ছেন একটা নদী, বলেন রিভার। দেখতে পাচ্ছেন নদীর একটা পার আছে, বলেন ব্যাঙ্ক অফ দ্য রিভার। তার পূর্বে একটা প্রিপজিশন যুক্ত করেন, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। কোনো দিন বলবেন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। প্রথমে আপনি এগুলো দিয়ে নাউন ফ্রেজ গঠন করেন, মানডে, এভরি মানডে। এই এভরি মানডে নাউন ফ্রেজটার পূর্বে আপনি একটা প্রিপজিশন এড করেন, অন মানডে। মনে করেন ঋতু বলবেন সিজন, আপনি ঋতুকে একটা নাউন ফ্রেজ তৈরি করে আরও স্পেসিফিকলি বলেন উইন্টার সিজন। আর একটু বড় করেন দ্য উইন্টার সিজন। তার পূর্বে একটা প্রিপজিশন এড করেন, ইন দ্য উইন্টার সিজন। এটাই হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। একটা নাউন ফ্রেজের পূর্বে একটা প্রিপজিশন এড করেই আপনি প্রিপজিশনাল ফ্রেজ ইউজ করতে পারবেন। একটু ধৈর্য ধরেন, আমি প্রত্যেকটা প্রিপজিশনাল ফ্রেজের কি পরিমাণ গুরুত্ব আছে, ইংরেজি কথা বলার জন্য একটা প্রিপজিশনাল ফ্রেজের গুরুত্ব কতটুকু আপনি একটু পরেই বুঝতে পারবেন। মনে করেন তারা শরীরচর্চা করছে, এক্সারসাইজ। একটু বড় করেন অ্যান এক্সারসাইজ। আর একটু বড় করেন হ্যাভিং অ্যান এক্সারসাইজ, শরীরচর্চা করছে। এবার একটা প্রিপজিশন এড করেন, ফর হ্যাভিং এক্সারসাইজ। এইভাবে আপনারা প্রথমে একটা জিনিস দেখলেন, তার ডিসক্রিপশন আপনারা দিয়ে একটা নাউন ফ্রেজ গঠন করলেন, আর সেই নাউন ফ্রেজের পূর্বে একটা প্রিপজিশন এড করলেন, তারপর এইগুলাকে বাক্যের মধ্যে সাজালেন। আপনার সেন্টেন্সটা অটোমেটিক্যালি একটা সুন্দর সেন্টেন্সে পরিণত হবে। এবার একটা এক্সাম্পল দিই, আপনারা কিভাবে এই সমস্ত প্রিপজিশনাল ফ্রেজকে সুন্দরভাবে সাজিয়ে একটা সুন্দর বাক্য গঠন করতে পারেন। একটু খেয়াল করেন, মনে করেন এই যে ছবিটা, এখানে যারা ক্রিকেট খেলতেছে তাদের মধ্যে মনে করেন আপনি একজন। সুন্দরভাবে প্রিপজিশনাল ফ্রেজ ইউজ করে এই ছবিটাকে আপনি কিভাবে ডিসক্রাইব করবেন একটু খেয়াল করেন। আপনাকে প্রথমেই যা করতে হবে, এই সিকোয়েন্সটা ফলো করতে হবে। দেখেন এই সিকোয়েন্সে কি কি লেখা আছে। প্রথমেই আপনি ব্যবহার করবেন কে অথবা কি, তার সাথে যোগ করবেন কি করে, তার সাথে যোগ করবেন যা করে, তার সাথে যোগ করবেন কার সাথে, তার সাথে যোগ করবেন কোথায়, তার সাথে যোগ করবেন কখন, আর তার সাথে যোগ করবেন কেন। আবারও বলি, কে, তার সাথে যোগ করবেন কি করে, তার সাথে যোগ করবেন যা করে, তার সাথে যোগ করবেন কার সাথে, তার সাথে যোগ করবেন কোথায়, তার সাথে যোগ করবেন কখন, তার সাথে যোগ করবেন কেন। আর হয়ে যাবে আপনার একটা সুন্দর বাক্য। দেখেন আমি কিভাবে বলি। মনে করেন এখানে কে আছে, এই কেটা হচ্ছে আপনি। তাহলে আপনি ইংরেজিতে কি বলবেন, আই। দ্বিতীয়তে আছে কি করে, আপনি কি করতেছেন, খেলতেছেন। আপনি কি করতেছেন, খেলতেছেন। তাহলে বলেন প্লে, প্লে অর্থ খেলা, বলেন প্লে, আই প্লে, আমি খেলি। 3 নম্বরে আসেন যা করে, আপনি কি করতেছেন, ক্রিকেট খেলতেছেন। ক্রিকেট, যা করতেছেন সেটা হচ্ছে ক্রিকেট, যা খেলতেছেন সেটা হচ্ছে ক্রিকেট। আপনি যোগ করেন আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট। এবারই কাজ হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজের। দেখেন আপনারা, আপনি ক্রিকেট খেলতেছেন কার সাথে, কার সাথে। আপনি আগে গঠন করা বাক্যটাকে এখানে নিয়ে আসেন, আপনার বন্ধুদের সাথে। এখন এই ফ্রেজটাকে আপনি নিয়ে আসেন, বলেন উইথ মাই ফ্রেন্ডস। কার সাথে, উইথ মাই ফ্রেন্ডস। তারপর আছে কোথায়, আপনি কোথায় খেলতেছেন, আগেই গঠন করছিলেন। জায়গা দুইটা, একটা হচ্ছে ফিল্ড, একটা হচ্ছে মাঠ, আর একটা হচ্ছে নদীর পার। দুটাকেই সুন্দরভাবে সাজান। আগে যা গঠন করছিলেন, প্রথমেই বলেন এট দ্য ফিল্ড,
তারপর বলেন বিসাইড দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর পাড়ের পাশে। তারপর আছে কখন, আপনি কখন খেলতেছিলেন। সময় দুইটা, একটা হচ্ছে অন এভরি মানডে আর একটা হচ্ছে ইন দ্য উইন্টার সিজন। দুটাকেই সুন্দরভাবে সাজান। কি হলো? অন এভরি মানডে ইন দ্য উইন্টার সিজন। তাহলে আপনি কখনের উত্তরটা দিয়ে দিলেন। এখন আসেন কেন, আপনি কেন ক্রিকেট খেলতেছেন। আগে যা গঠন করছিলেন তা নিয়ে আসেন। ফর হ্যাভিং অ্যান এক্সারসাইজ, ফর হ্যাভিং অ্যান এক্সারসাইজ। প্রিয় বন্ধুরা, আপনারা কি বললেন, আপনারা কি বললেন? দেখেন, আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস এট দ্য ফিল্ড বিসাইডস দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার অন এভরি মানডে ইন উইন্টার সিজন ফর হ্যাভিং অ্যান এক্সারসাইজ। এবার দেখেন, আপনি প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করে কত সুন্দরভাবে কত বড় একটা ইংরেজি বাক্য গঠন করতে পারলেন। আর এটাই হচ্ছে নেসলেস মেথডের আসল সৌন্দর্য। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আপনারা কিভাবে একটা নাউন অর্থাৎ একটা নাম দিয়ে একটা সুন্দর নাউন ফ্রেজ গঠন করতে পারবেন সেটার উপরেই আজকের ক্লাস। আপনারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, যদি মনে করেন যে এই ভিডিও থেকে আপনারা কিছু হলেও শিখতে পারছেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করেন, আর কমেন্টে গিয়ে আমাকে উৎসাহ দেন, কারণ আমাকে উৎসাহ দিলে আপনাদেরই লাভ। আমি আরও ভিডিও বানাবো, আপনারা কিছু হলেও শিখতে পারবেন। আর ভিডিওটা বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করেন। ওকে, বোর্ডে চলে যাই।